আজ একটা খবর সামনে এসেছে যেটা গত 6 মাসের যুদ্ধের পুরো ছবিটাই বদলে দিতে পারে। আমেরিকার সবচেয়ে বড় সামরিক কর্তা অর্থাৎ দেশটির শীর্ষ জেনারেল নিজেই এখন ইরানের সঙ্গে চলা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। সঙ্গে আরও দুটো বড় খবর আছে। মক্কায় সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর ইয়েমেনের হুতিরা আজ হুমকি দিয়েছে সৌদির সঙ্গে যেই আসবে তাকেও আক্রমণকারী ধরা হবে। আর ইরান ডাক দিয়েছে সব মুসলিম ও আরব দেশকে একসঙ্গে দাঁড়ানোর জন্য নতুন একটা জোট। তিনটে খবরই আলাদা মনে হলেও ভেতরে ভেতরে এগুলো একই সুতোয় বাঁধা। কিভাবে সেটাই আজ বলবো। শুরু করি প্রথম খবর দিয়ে। দর্শক বন্ধুরা, আজ 8ই আগস্ট দুপুরে সিএনএনের একটি প্রতিবেদন সামনে এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সর্বোচ্চ পদের জেনারেল ড্যান কেইন এখন ইরানের এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজছেন। ইংরাজিতে যেটাকে বলা হচ্ছে অফ র্যাম্প, সোজা বাংলায় হাইওয়ে থেকে নেমে যাওয়ার একটা নিরাপদ বাঁক। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে জেনারেল কেইন ট্রাম্প প্রশাসনের একাধিক বড় কর্তার সামনে এই কথাটা রেখেছেন যে আমেরিকার উচিত এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খোঁজা, আরও গভীরে জড়িয়ে না পড়া। এখন প্রশ্ন হচ্ছে, তার ভয়টা ঠিক কোথায়? সিএনএনের প্রতিবেদন অনুযায়ী তার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো আমেরিকা যদি যুদ্ধটাকে আরও এগিয়ে নিয়ে যায় তাহলে হাতে থাকা সামরিক বিকল্পগুলোই উল্টো আমেরিকার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, জেনারেল কেইন এবং প্রশাসনের আরও কয়েকজন বড় কর্মকর্তা ব্যক্তিগতভাবে মনে করেন শুধু বিমান হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প তার সব লক্ষ্য অর্জন করতে পারবেন না। অর্থাৎ ইরানের উপর বোমা ফেলে তাকে নিজের শর্তে চুক্তিতে বসতে বাধ্য করা, সেটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ নয়। আর এখানেই আসল সমস্যা। কারণ বিমান হামলায় যদি কাজ না হয় তাহলে পরের ধাপ কি? জমিতে সেনা নামানো, স্থল অভিযান। কিন্তু ঠিক এই জায়গাতেই আমেরিকা আটকে আছে এখনও। আমি দুদিন আগেও এই কথাটাই বলেছিলাম। দেখুন, আকাশ থেকে কোনো যুদ্ধ জেতা যায় না পুরোপুরি, আর জমিতে নামার সাহসটা আমেরিকা এখনও জোগাড় করে উঠতে পারছে না। ইরানের মরুভূমি আর পাহাড় ভয়ঙ্কর জায়গা, প্রচুর সেনা মারা যাবে। খোদ আমেরিকান প্রতিবেদনেই বলা হয়েছে যে জায়গায় জায়গায় মাইন পোতা আছে। জেনারেল কেইন কিন্তু এই উদ্বেগের কথা এক দুজনের সামনে বলেননি। প্রতিবেদন অনুযায়ী তিনি সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাম্পের এই বড় কর্মকর্তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল একটাই, ইরানের বিরুদ্ধে আমেরিকার হাতে যে সামরিক বিকল্পগুলো আছে তার মধ্যে ঝুঁকি কোথায়, আর ঠিক কোন জায়গায় গিয়ে এই যুদ্ধ আমেরিকার জন্য কঠিন হয়ে উঠতে পারে, এই বিষয়গুলো বুঝিয়ে বলা। এখানে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, খুব গভীর। ড্যান কেনের উদ্দেশ্য সম্ভবত যুদ্ধ থেকে পালানো নয়। তার উদ্দেশ্য হলো আমেরিকান সেনাবাহিনীকে এমন একটা যুদ্ধে আরও বেশি জড়িয়ে পড়া থেকে বাঁচানো, যেখানে একবার এগিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসাটাই ব্যাপক কঠিন হয়ে যেতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার পরিষ্কার করে বলেছেন ইরানে আমেরিকার পদাতিক সেনা পাঠানোর পক্ষে তিনি নন। তার ভরসা ছিল বিমান হামলার উপরেই, আর সেই বিমান হামলাই এখন যথেষ্ট বলে মনে হচ্ছে না। জেনারেল কেইন নিজে গত মাসে একটা প্রকাশ্য শুনানিতে বলেছিলেন আকাশ শক্তির একটা সীমা আছে। কথাটার মানে খুব সহজ, যুদ্ধ বিমান থেকে বোমা ফেলার ক্ষমতা যতই থাকুক তার একটা সীমারেখা আছে। ওই সীমার বাইরে গিয়ে আপনি আর কিছু করতে পারবেন না। শেষ পর্যন্ত আপনাকে জমিতে নামতেই হবে যুদ্ধ জিততে গেলে। কিন্তু এই পুরো গল্পের আর একটা দিক আছে যেটা অনেকের চোখ এড়িয়ে যাচ্ছে। সেটা হলো আমেরিকার অস্ত্র ভাণ্ডার কমে আসার প্রশ্ন। সিএনএনের এই প্রতিবেদনেও দাবি করা হচ্ছে আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টরের মজুদ ক্রমাগত কমছে। যুদ্ধে এমনটা হয়েই থাকে, অস্বাভাবিক কিছু না এটা।
কিন্তু এই দুশ্চিন্তা শুধু আমেরিকান সেনাবাহিনীর ভিতরে সীমাবদ্ধ নেই। বর্তমানে উপসাগরীয় কয়েকটি দেশও আমেরিকান কর্মকর্তাদের জানিয়েছে যে ইরানের উপরে হামলা আরও বাড়লে আমেরিকার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার ঘাটতির কারণে ইরানের পাল্টা হামলায় তাদের নিজেদের নিরাপত্তাই বড় ধাক্কা খেতে পারে। সহজ কথায় তারা বলছে, ভাই, যেটা তুমি সামলাতে পারবে না সেটা শুরু করছো কেন? শেষে ভুগতে তো আমাদেরই হবে। তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ালো? বিষয়টা শুধু এই নয় যে আমেরিকা ইরানের উপর কত বড় হামলা করতে পারে, বিষয়টা এটাও যে আমেরিকা এই যুদ্ধ ঠিক কতদিন একই মাত্রায় চালিয়ে যেতে পারবে। আজ যে তীব্রতায় হামলা হচ্ছে, কাল কি সেই একই তীব্রতা ধরে রাখা যাবে? মনে রাখবেন, প্রায় 6 মাস ধরে চলা এই যুদ্ধের শুরুতে লাগাতার দাবি করা হয়েছিল যে ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু এখন যদি আমেরিকার সবচেয়ে বড় সামরিক কমান্ডার নিজেই এরকমভাবে মেনে নেন যে সামনে এগোনোর বিকল্পগুলোর মধ্যে বড় বড় ঝুঁকি আছে আর শুধু বিমান হামলা দিয়ে লক্ষ্য অর্জন কঠিন, তাহলে ছবিটা কিন্তু শুরুর ওই দাবির থেকে অনেকটাই আলাদা দেখা যাচ্ছে। এখানে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, দেখুন, আমেরিকার কাছে অস্ত্র আছে, শক্তি আছে, বছরের পর বছর লড়ে যাওয়ার সমর্থও আছে, কিন্তু প্রশ্নটা লক্ষ্যের। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ আরও এগিয়ে নিয়ে গিয়ে তারপর নিরাপদভাবে সেটা শেষ করার রাস্তাটা এখন খুব একটা সহজ দেখাচ্ছে না। আর সম্ভবত সেই কারণেই এখন যুদ্ধের ঘরের পাশাপাশি কূটনীতির দরজাটাও খোলা রাখা হচ্ছে। তবে এই ছবি যে কোনো মুহূর্তে আবার বদলে যেতে পারে। আলোচনা ব্যর্থ হলে আমেরিকা আবার সামরিক বিকল্পে ফিরে যেতে পারে। কথাটা আমি আপনাদের সামনে আলাদা করে বলছি, কারণ অনেকে এখন বলবেন আমেরিকা তাহলে হেরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমি এটা বলছি না, দুপক্ষের কাছেই এখনও লড়ার ক্ষমতা আছে, কিন্তু যুদ্ধে গিয়ে লক্ষ্য অর্জন না করে ফিরে আসাটা শেষ পর্যন্ত পিছু হটাই বলে গণ্য হয়। কারণ প্রশ্নটা তো থেকেই যায়, আপনি গিয়েছিলেন কেন? এত কিছু করলেন কেন? এবার আসি দ্বিতীয় খবরে। ইয়েমেনের হুতিরা এখন শুধু সৌদি আরবকে নয়, পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ন্যাটোর সদস্য তুরস্ককেও হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, সৌদির সঙ্গে এলে তোমাদেরও ছাড়া হবে না। এই হুঁশিয়ারি আজ এমন একটা সময়ে এসেছে যখন গতকাল 7ই আগস্ট মক্কা শরীফে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক একটা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এই চুক্তি অনুযায়ী এই 3 দেশের মধ্যে যে কোনো একটির উপর হামলা হলে সেটাকে 3 দেশের উপরেই হামলা বলে ধরা হবে। অর্থাৎ 3টি দেশ এখন একে অপরের নিরাপত্তার জন্য সবার পাশে দাঁড়াবে। কিন্তু হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মেহেদি আল মাসাদ তিনি আজ কি বলেছেন? তিনি বলেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে মিলে যে কোনো সামরিক অভিযানে অংশ নেওয়া যে কোনো দেশ বা গোষ্ঠীকে আক্রমণকারী হিসাবে গণ্য করা হবে। সেই দেশ যে নামেই বা যে যুক্তিতেই আসুক না কেন, বন্ধুত্ব বলুক, চুক্তি বলুক, যাই বলুক, হুতিরা সেটা মানবে না, তাদের বক্তব্য। অর্থাৎ তুরস্ক হোক, পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ সৌদি আরবের সঙ্গে মিলে হুতিদের বিরুদ্ধে হামলা করলে হুতিদের চোখে তারা শত্রু। আল মাসাদ আরও বলেছেন, নতুন কোনো চুক্তি ইতিমধ্যেই চলতে থাকা যুদ্ধের বাস্তবতাকে পিছিয়ে গিয়ে বদলে দিতে পারে না। হুতিদের তরফে অবরোধের বদলে অবরোধের নীতি ততদিন চলবে যতদিন না তাদের লক্ষ্য পূরণ হয়। সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের 12 বছরের পুরনো যুদ্ধ এবং অবরোধে কোনো দেশ যদি সৌদির সঙ্গে যোগ দেয় তাহলে তাকেও আক্রমণকারী বলেই ধরা হবে। মানে বার্তাটা পরিষ্কার, সৌদি আরবের সঙ্গে মিলে হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে পাল্টা হামলা শুধু সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তাদের বক্তব্য অনুযায়ী। আল মাসাদ এও বলেছেন, সৌদি আরব যদি গোটা দুনিয়াকেও নিজের পাশে দাঁড় করিয়ে ফেলে তাতেও তার কোনো লাভ হবে না। তার কথায়, ন্যায় ও সম্মানের সঙ্গে শান্তি আর সুপ্রতিবেশী সম্পর্কের দাম সবসময় যুদ্ধের চেয়ে কম হবে। এবার দর্শক বন্ধুরা, এগুলো তো তাদের বক্তব্য গেল, একটু গুছিয়ে ভাবুন ছবিটা কি দাঁড়াচ্ছে।
তুরস্কের হাতে অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী আছে। পাকিস্তান একমাত্র মুসলিম পরমাণু শক্তিধর দেশ। আর সৌদি আরবের কাছে বিপুল সম্পদ এবং আধুনিক অস্ত্র দুটোই আছে। এবার তৃতীয় খবর, আর এটাই সবচেয়ে বড় ইঙ্গিত বহন করছে। ইরান সমস্ত আরব ও মুসলিম দেশকে একসঙ্গে এসে একটি বড় সামরিক জোট গড়ার আহ্বান জানিয়েছে। ইরান এই জোটের কোনো নাম দেয়নি, এখনো ন্যায়ও নেই, কিন্তু তার বার্তাটা পরিষ্কার। মুসলিম দেশগুলোকে এবার নিজেদের নিরাপত্তা নিজেদের হাতেই নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আজ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলা করে নিজেদের ক্ষমতা, প্রস্তুতি এবং যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। তিনি বলেছেন, আজ মুসলিম দেশগুলো যখন একসঙ্গে দাঁড়াবে তখন বাইরে থেকে আসা যে কোনো বিপদের মোকাবিলা তারা একসাথে মিলেই করতে পারবে। নিরাপত্তার জন্য শুধু বাইরের দেশের উপর ভরসা না করে এখন একে অপরের পাশে দাঁড়ানোর এবং প্রকৃত ভ্রাতৃত্ব গড়ে তোলার সময় এসেছে। ইরান সরাসরি সামরিক জোটের কথা বলেনি ঠিকই, কিন্তু এই বক্তব্যের অর্থ যা দাঁড়াচ্ছে তা হলো, মুসলিম দেশগুলো যদি নিজেদের নিরাপত্তা নিজেদের নিজেরাই দিতে চায়, তাহলে তাদের নিজেদের মধ্যে মিলে একটা বড় নিরাপত্তা ব্যবস্থা গড়তে হবে, একে অপরের বিরুদ্ধে নয়। আর এই কথাটার গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। আজ বহু আরব ও উপসাগরীয় দেশে আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোকে ওই দেশগুলোর নিরাপত্তার অংশ বলয় হিসাবেই ধরা হয়েছে। এই বিশাল বিশাল ঘাঁটির নেটওয়ার্ক তৈরি হয়েছিল উপসাগরীয় যুদ্ধের পর, যখন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বহু দেশ একসঙ্গে মিলে হামলা চালিয়েছিল। তখন আমেরিকার পাশে ছিল ন্যাটো, পাশে ছিল ইউরোপ, কিন্তু আজ ইরানের বিরুদ্ধে কেউ সেভাবে পাশে দাঁড়াচ্ছে না। সাদ্দামের বিরুদ্ধে যে বিশাল অভিযান হয়েছিল তারপরেই কিন্তু এই অঞ্চলে এই ঘাঁটিগুলো ছাতার মতো গজিয়ে উঠেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এই অঞ্চলের শক্তির ভারসাম্য আর আগের মতো নেই, আর এখানেই সব কিছু জুড়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, গতকাল 7ই আগস্ট মক্কা শরীফে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের ওই যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হলো, আর তার ঠিক পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন, মুসলিম দেশগুলোকে একসঙ্গে দাঁড়িয়ে নিজেদের নিরাপত্তা নিজেদেরই দেখতে হবে। সময়ের এই যে মিলটাই এই বক্তব্যটাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। হতে পারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের সরাসরি কোনো সমস্যাই নেই, বরং ইরান চাইছে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় আরও বেশি আরব ও মুসলিম দেশ যুক্ত হোক। আর আমার জানা তথ্য অনুযায়ী আরও কিছু আরব ও মুসলিম দেশ এই চুক্তিতে যোগ দিতেও পারে। সেটা নিয়ে একটা আলাদা রিপোর্ট আপনাদের জন্য বানানো যেতে পারে। সুতরাং তাহলে ইরানের বার্তাটা সম্ভবত এই যে মুসলিম দেশগুলো নিজেদের নিরাপত্তার দায়িত্ব বাইরের শক্তির হাতে তুলে না দিয়ে নিজেরা মিলে নিজেদের শক্তি ও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলুক। এখানে ইরানের নিজের স্বার্থও আছে, সেটাও পরিষ্কার করে বলা দরকার। ইরান জানে আমেরিকা যতদিন এই অঞ্চলে থাকবে ততদিন তার নিজের অস্তিত্বের জন্য বিপদ থেকেই যাবে, কাটবে না। তাহলে আজকের পুরো ছবিটা এক জায়গায় এনে দাঁড় করাই এবার, যাতে আরও স্পষ্ট হয়। একদিকে আমেরিকার শীর্ষ জেনারেল যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন বলে CNN জানাচ্ছে, আর উপসাগরীয় দেশগুলোও নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায়। অন্যদিকে সৌদি, তুরস্ক ও পাকিস্তান নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে, আর ইরান ডাকছে আরও বড় একটা মুসলিম নিরাপত্তা ব্যবস্থার দিকে। অর্থাৎ বাইরের শক্তির উপর ভরসা কমছে আর নিজেদের মধ্যে জোট গড়ার চেষ্টা বাড়ছে, কিন্তু সেই জোটের ভিতরেই নতুন সংঘাতের বীজও লুকিয়ে আছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি কি আগামী দিনে আরও বড় হয়ে অন্য মুসলিম ও আরব দেশ পর্যন্ত পৌঁছাবে? আর ইরান কি কখনো এই ধরনের কোনো বড় আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।